যে গাছে ফুল ফল বেশি সেই গাছেই ঢিল বেশি পড়ে। তো এখন বাংলা সিনেমা বা বাংলা টেলিভিশনের যে অবস্থা, আস্তে আস্তে তো ইন্ডাস্ট্রিটা গুটিয়ে যাচ্ছে। আমি যে ছবিটায় সব থেকে ভালো অভিনয় করেছি সেই ছবিটা কেউ দেখেনি, দুর্গা। ম্যাক্সিমাম 90% লোক প্রচুর মিথ্যে কথা বলে। আমার কাউকে ভালো লাগতেই পারে, কারোর কাউকে ভালো লাগতেই পারে, সমস্ত কিছু, কিন্তু এই যে মিথ্যে কথা বলে একজনকে ট্র্যাপ করা আর একজনকে ছোট করা, এইটা একটা খুব ঘৃণ্য দিক। এটা কাম্য না। সাময়িক আনন্দের জন্য। টলিউডে এমন একজন অভিনেত্রী যার সাথে বসলে আমি একটা জিনিস বুঝতে পারি যে মনটা ভালো হয়ে যায়। তার পাশেই রয়েছি আর হাসি দেখেই বুঝতে পারছেন অপরিতা। তো এই কথাটাই সবসময় বলি যে এই একগাল হাসি শুধুমাত্র অভিনেত্রী বলে না, বাস্তব জীবনেও ক্যামেরার অফেও তুমি এইভাবেই থাকো। তো সেইটা নিয়েই বলবো। আর এটাও প্রত্যাবর্তন হয়েছে বলে জীবনে অনেক কিছুতে এই হাসিটা আরো বেড়ে গেছে। ঠিক বলছি? একদম, অনেক কিছুতে প্রত্যাবর্তন হয়েছে, ঠিকই বলেছিস। তাতে হাসি হাসি খেলার মধ্যে দিয়ে জীবনটা কেটে গেলে ঠিক আছে। একদম। আর এবারে কিন্তু সিনেমা মানে রিল লাইফে প্রত্যাবর্তন। তো এটা নিয়ে একটুখানি আগে শুরু করি, কি ব্যাপার বা কেন প্রত্যাবর্তন হচ্ছে এমন একটা ছবি যেটা বর্তমান প্রজন্মকে নিয়ে আমরা যেটা খুব ওয়ারিড, যে বর্তমান প্রজন্ম যেভাবে মোবাইল অ্যাডিক্ট হয়ে পড়ছে, তাদের যেরকম ভাবনা চিন্তা, বাবা মায়ের সঙ্গে তাদের যেরকম দূরত্ব বাড়ছে, তারা যেভাবে নিজেদের ভাব প্রকাশ করে, সেটা নিয়ে আমরা অনেকেই চিন্তিত বা মানতে পারি না। আমাদেরও শিখতে হবে, ওদেরও শিখতে হবে। আমরা একটা প্রসেসের মধ্যে আছি, কিন্তু এই জেনারেশনের বাবা মায়েরা ছেলে মেয়েদের নিয়ে একটা প্রসেসের মধ্যে আছে। এখন আর আগের মতো নেই যে 10টা করে বাচ্চা হয়, প্রথমে কন্যা সন্তান হলে সেই পরের ভাই বোনগুলোকে মানুষ করে, বা আমরা যেভাবে মানুষ হয়েছি একটা ঘেরা টোপের মধ্যে। এখনকার জেনারেশনকে কিন্তু সেইভাবে ট্রিট করলে এরা কোনো ড্রাস্টিক স্টেপ নিতে পারে, এরা মানে সেটাকে খুব সহজে আপন করে নেয়। সুতরাং তাদেরকে ডিল করাটা একটা বাবা মায়ের কাছেও চ্যালেঞ্জ, এবং তাদের কাছেও চ্যালেঞ্জ হচ্ছে নিজেকে কিভাবে মেলে ধরবে। এই যে একটা টানাপোড়েন, সেই টানাপোড়েনের এই ছবি হচ্ছে প্রত্যাবর্তন। বাস্তব জীবনেও আসবো, সেখানে তোমার কাছে অপরিতা আড্ডুর জীবনে প্রত্যাবর্তন কোনটা? অনেক কিছু প্রত্যাবর্তন আছে, অনেক, মানে অনেক সময় অনেক কিছুতেই উল্লেখযোগ্য এমন কিছু যদি তোমার মনে পড়ে। সব উল্লেখযোগ্য হচ্ছে যে যেরকম দাদার বিয়েটা একটা প্রত্যাবর্তন অবশ্যই, যে মা চলে গেল, তারপরে ভাবলাম যে দাদাকে নিয়ে আমি চলে যাব, যে বাপের বাড়ি বলে তো আর কিছুই রইলো না, কার কাছে ফিরবো। তারপরে দাদার যখন বিয়ে হলো, আবার সুন্দর করে বাড়িটাকে সাজানো, আমার বৌদির যে আচরণ সেটা সম্পূর্ণ মায়ের মতোই, আমার মা যা যা করতেন ও সেগুলোই করে, সমস্ত কিছুই সেরকম করে একদম। আমার বৌদি পুরো আমার মা। তো সেটা একটা প্রত্যাবর্তন। আমার জীবনের একটা সময় চলছিল 2010 সাল, এরকম 10-11 সাল নাগাদ, যখন জীবনটা একটা টার্বুলেন্সের মধ্যে দিয়ে যাচ্ছিল। 10 সাল আমার মনে হচ্ছিল যে আমার খালি মনে হতো আমি তো কারোর সঙ্গে কিছু করিনি, তাহলে আমার সঙ্গে কেন এরকম হচ্ছে। তখন আমার গুরুদেবের সান্নিধ্য পাই, এবং তিনি একটা মানে প্রথম দিনই আমাকে একটা কথাই বলেন যে যে গাছে ফুল ফল বেশি সেই গাছেই ঢিল বেশি পড়ে। সুতরাং তিনি আমার জীবনের সমস্ত উত্তরগুলো দিতে থাকেন, সেটা একটা প্রত্যাবর্তন, বিরাট প্রত্যাবর্তন। তো এইভাবে বিভিন্ন প্রত্যাবর্তনের মধ্যে দিয়ে গেছি। বাংলা বা বাংলা ইন্ডাস্ট্রি যদি বলি, সেখানে কি পরিবর্তন দেখছো? যেখানে যদি বলি প্রত্যাবর্তন কি এসেছে, যদি সেটা পজিটিভও হতে পারে বা নেগেটিভও হতে পারে, সেখানে তো কোনো প্রত্যাবর্তন আমি দেখছি না। প্রত্যাবর্তন সবসময় বেশিরভাগই ভালোর দিকে হয়। তো এখন বাংলা সিনেমা বা বাংলা টেলিভিশনের যে অবস্থা, আগে যেরকম অনেকগুলো চ্যানেল ছিল, অনেক কাজ হতো, আস্তে আস্তে সমস্ত চ্যানেল গুটিয়ে গেল। এখন চ্যানেলের অনেক লিমিটেশনস চলে এসছে। প্লাস বাংলা ছবির ক্ষেত্রে আগে যেরকম 120টা 22টা ছবি হতোই, এখন সেটা হচ্ছে না। 36টা 40টা ছবি হলে আমরা মনে করছি প্রচুর, তাও হচ্ছে না। তো আস্তে আস্তে তো ইন্ডাস্ট্রিটা গুটিয়ে যাচ্ছে, ছোট হয়ে আসছে, এবং কোভিডের পর থেকেই এটা শুরু হয়েছে। আর সব থেকে বড় কথা স্প্যান, আগে যেরকম একটা সিরিয়াল করলে মানুষ নিশ্চিন্ত থাকতো, এখন 2 মাসে 1 মাসে 5 মাস মানে বিরাট চললো।
একদম। তো এই যে এই পরিবর্তনের ধারাটা সেটা প্রত্যাবর্তন না, এটা পরিবর্তন, এবং এটা সুখকর পরিবর্তন নয়। এটার মানে আজকে যদি এটা পরিবর্তন হয় তাহলে খুব ভালো হয় চিত্রটা। তুমি ক্যারিয়ারে নানান ধরনের ছবি করে ফেলেছো, কিন্তু কোনো কিছু মনে হয় যেটা বাকি আছে, বা এরকম কোনো ক্যারেক্টার যেটা হয়তো আমি এখনো করতে পারিনি বা আমার সুযোগ দেয়নি কোনো ডিরেক্টর, এটা মনে হয় মানে এরকম কিছু? না, আমি তো যে ছবিটাই করি সেটাই একটু অন্যরকম ভাবে করার চেষ্টা করি আমার মতো করে। অনেক সময় অনেক কোনো ক্যারেক্টার হয়তো তোমার মনে হচ্ছে এরকম যদি আমি আসলে এত চরিত্র করেছি না, ওইভাবে কোনোদিন মনে হয়নি। তবে আমার মনে হয় আমি জীবনের সিনেমাতে মানে প্রাক্তন, বেলা শেষে, আমি চিনি, এইসব ছবিগুলোরকে সম্মান দিয়েই আমি বলছি, আমি যে ছবিটায় সব থেকে ভালো অভিনয় করেছি সেই ছবিটা কেউ দেখেনি, দুর্গা। আমার জীবনের বেস্ট পারফরমেন্সের মধ্যে একটা। মানে যুক্তি এটাই যে ভালো ছবি হলেও যে দর্শক দেখবে তার নট অলওয়েজ, একদমই না, সেখানেও যুক্তি নেই, একদমই না। আর এই ক্ষেত্রে তুমি কি বলো, মানে ভালো ছবি বানালেও যে দর্শক না আসে, এটা কি কোনো দিক দিয়ে প্রমোশনের দিক দিয়ে খামতি, নাকি হয়তো মানুষের না, অনেক সময় কি হয় যে সময় রিলিজ হচ্ছে সেটা একটা ম্যাটার করে, কি শো পাচ্ছে সেটা একটা ম্যাটার করে। এইটা একটা বড় প্রমোশনটা তো অবশ্যই আছে, কিন্তু কি শো পাচ্ছে আর কি সময় রিলিজ হচ্ছে এবং কারা রিলিজ করছে সেটা একটা খুব বড় ম্যাটার করে। এই গল্পে এই যে প্রত্যাবর্তন এখানে তোমাকে আমরা কিভাবে পাচ্ছি? এই ছবিটায় আমি একজন মহিলা যিনি অনেক কিছুই করেন, সংসারকেও সময় দেন, নিজেও যথেষ্ট প্রতিষ্ঠিত, সব কিছুই করেন, কিন্তু ওনার নিজের একটা একাকিত্ব আছে যার জন্য একটা ডিপ্রেশনও আছে, এবং সংসারের সবাই ওনার থেকে স্পেস চায়, সেটা কোথাও আত্মসম্মানেও লাগে। মানে সন্তানও স্পেস চায়, হ্যাঁ, তার সন্তানও স্পেস চায়, তার স্বামীও স্পেস চায়, এবং কেন চায় সেটা ও নিজেও জানে না, কিন্তু চায়। এইরকম একটা চরিত্র, এবং ভালো হলে সবার ভালো, খারাপ হলে ওর দোষ, যা হয় আর কি। তো সেরকম একটা চরিত্র হচ্ছে শালিনী সান্যাল। বাস্তব জীবনে এই জিনিসটা বহু বাড়িতে বা যে কোনো দৈনন্দিন জীবনে কোনো পরিবারের নারীকে হয়তো এটা নিতে হবে। তো এই নেগলিজেন্সি বলা যায় তার প্রতি, যেভাবে গ্রান্টেড ভাবা যে সে তো আছেই, তাকে তো সব জিনিসে পাওয়াই যাবে, ঘরে ঢুকলেও কাজে লাগবে, বেরোলেও পাওয়া যাবে, এই যে সস্তা ভেবে, যেটা সোজা কথা বলছি, একটা মানুষকে এত সহজ সস্তা ভেবে তারও যে এক্সিস্টেন্স, তার নিয়ে লজ্জার, খারাপ লাগার একটা তৈরি হয়, যে প্রায়োরিটিও তাদের পাওয়া উচিত। তো সেখানে তুমি নারী হিসেবে তুমি যতই কর্মজীবনে থাকো, এটা তুমি আরো বেশি রিয়েলাইজ করতে পারবে। অ্যাকচুয়ালি এটা সমাজের একটা ব্যাধি। আমি এরকম অনেক মানুষকে দেখেছি যে ধরো সংসার করছে অনেক বছর হলো, সন্তান আছে, আর বউ ভালো, দেখো নিরবিচ্ছিন্ন ভালো তো পৃথিবীতে কোথাও হতে পারে না, কারোর মধ্যে ভালো আছে, কারোর মধ্যে খারাপ আছে। এবার এই যে একটা একঘেয়েমি, সংসারের তো একটা একঘেয়েমি আছে, সব সংসারে আছে, সংসারের যে একটা একঘেয়েমি, সে কাটিয়ে উঠতে হয়তো একটা নতুন সম্পর্কে জড়ালো, সেই সম্পর্কটাকে সমৃদ্ধ করার জন্য ম্যাক্সিমাম 90% লোক প্রচুর মিথ্যে কথা বলে। আমি আমার সংসারে সুখী নয়, আমার বউয়ের সঙ্গে আমার ভালো সম্পর্ক নয়, আমি সেপারেটেড, আমি আমার সন্তানের জন্য শুধুমাত্র আমার বউয়ের সঙ্গে সম্পর্ক রেখেছি, এরকম আমি বউকে এরকম শুনতে পেরে, আমার বউয়ের একটু মানসিক সমস্যা আছে, এবং এইটা তো খুব বেশি দিন সাস্টেইন করা যায় না। মিথ্যে কথা বলে তুমি বেশি দিন, একদিন ধরা পড়বেই। যেই মুহূর্তে ধরা পড়লো তখন ঢাল হিসেবে বউকে ব্যবহার করে, যে কোনো বউ বাঁচাবে। এবং বউগুলো কি করে, বউয়ের অভ্যেস কি, এতদিন সংসার করতে করতে সে তো আর কিছু করেনি, তার তো কোনো প্র্যাকটিস নেই, সে যে আবার নতুন করে ঘুরে দাঁড়াবে সেই বয়সও নেই, সে কিছু নেই। এবার সে কি করে, সে ওটা মেনে নিতে বাধ্য হয় এবং বরের পক্ষ নিতে বাধ্য হয়, এবং নিজের সামাজিক সম্মান এবং নিজের সম্মানকে মানে আত্মবিসর্জন দিয়ে, মানে ঘর বাঁচানোর লড়াই। তো এটা কিন্তু আমাদের সমাজের একটা খুব ঘৃণ্য দিক। তুমি দুজনকেই ঠকালে, দুটো নারীর তুমি সম্মান নষ্ট করলে, এই অধিকার তোমাকে কেউ দেয়নি, এটা সাংবিধানিক শাস্তি হওয়া উচিত।
সংবিধান কিন্তু এখন অন্য কথা বলে। হ্যাঁ একদম, সেই জন্যই বললাম সুপ্রিম সামনে কোর্ট থেকে সেখানে রায় আছে যে এই বিষয়গুলোকে সামাজিকভাবে তাদের ব্যক্তিগত অ্যাডাল্ট হিসেবে ধরা হচ্ছে, একদমই। তাদের অধিকার আছে। সেখানে হয়তো আমাদের সামাজিক যে ভাবনা বা সংসারের যে ভাবনা, সাংসারিক ভাবনা, সেখানে দেখ একটা জিনিস কি জানিস তো, জীবন চলতে হবে এবং আমার কাউকে ভালো লাগতেই পারে, কারোর কাউকে ভালো লাগতেই পারে, সমস্ত কিছু। কিন্তু এই যে মিথ্যে কথা বলে একজনকে ট্র্যাপ করা আর একজনকে ছোট করা, এইটা একটা খুব ঘৃণ্য দিক। এটা কাম্য নয়। সাময়িক আনন্দের জন্যই হয়তো, সাময়িক আনন্দের জন্য, আশা করি সাময়িক আনন্দের জন্য, একদম একদমই। আর যে বিষয় নিয়ে আমরা কথা বললাম সেখানে কিন্তু একটা বিষয় খুব পরিষ্কার, যে সাধারণ জীবনে আমরা যে নারীদের হয়তো ঘরোয়া অবস্থায় দেখতে পাই, তাদেরকে আমরা সহজ ভাবি, তারা হয়তো আরো অনেক কিছু কাজ করে 24 ঘন্টা করে বেড়ান, তাদেরকে কোনো ক্রেডিট দেওয়া হয় না, হয়তো তেমনই একটা ক্যারেক্টার হয়ে উঠেছে অপরাজিতা। একদম আর একদম। তোমাকে অনেক শুভেচ্ছা নতুন ছবির জন্য। আর আমাদের দর্শকদের শেষমেশ কি বলবে? আমি একটাই কথা বলবো যে 1 সেপ্টেম্বর এই ছবিটা রিলিজ হচ্ছে, অবশ্যই হলে গিয়ে ছবিটা দেখুন, কারণ সিনেমা বানানো হয় হলে দেখার জন্য, তাই অবশ্যই সপরিবারে হলে গিয়ে ছবিটা দেখবেন, কারণ এটা সবার দেখার ছবি। এবং আমাদের জানাবেন যে কীরকম লাগলো ছবিটা, এবং আমি মনে করি যে এই ছবি আপনারা সবাই মিলে দেখতে গেলে আপনাদের খুব ভালো লাগবে। দেখতে হবে প্রত্যাবর্তন, আর তারপরে কিন্তু সিনেমা হলে দেখা যাবে যে কতটা পরিবর্তন এসেছে বক্স অফিসে। অবশ্যই তোমাকে আরো শুভেচ্ছা, ভালো থেকো আর এইভাবে হাসতে থেকো। Thank আর you. রেক্স স্টুডিওস ইন্ডিয়ার এখানে আড্ডা শেষ হচ্ছে, কিন্তু নতুন নতুন কন্টেন্ট দেখতে হলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না।